স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাসাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। অনেক ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। কম বেশি আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বলা যায় সরকার গঠন হওয়ার পর ক্ষমতা নেওয়ার পর তিনি দেশের বাইরে সফরে যাচ্ছেন এবং সেটি হচ্ছে মালয়েশিয়া এবং চীন। বলা হচ্ছে যে মালয়েশিয়াতে যেহেতু বাংলাদেশের অনেক শ্রমিক থাকে, প্রবাসীরা সেখানে নানা ধরনের জটিলতার শিকার হন এবং একই সাথে মালয়েশিয়ার শ্রম বাজারটি আবারও বাংলাদেশিদের জন্য সহজ এবং উন্মুক্ত করে রাখা, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আর চীনের সাথে তো আছে নানা ধরনের বাণিজ্যিক বিষয়। আলোচনা করতেই চাই বিষয়গুলো নিয়ে আমাদের অতিথিদের সাথে। কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে যদি একটু জানতে চাই, এই দুই সফরকে ঘিরে আপনার কাছে যদি বলি যে একজন সংবাদকর্মী হিসেবে বাংলাদেশের প্রাপ্তি কি হতে পারে? ধন্যবাদ আমাদের দর্শক মণ্ডলীকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি জানেন যে বাংলাদেশে 3.5 মাস আগে যে আমাদের যে নির্বাচন হলো, নির্বাচনের পরে যে বর্তমান যে সরকার, এই সরকার প্রধান হিসেবে এটাই ওনার প্রথম বিদেশ সফর, এটা আমরা জানি। এবং এই সফর যে দুটো দেশে উনি যাচ্ছেন, মালয়েশিয়া এবং পরে চীনে যাবেন, দুটো দেশের সফরই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে মালয়েশিয়াতে আমরা জানি যে দীর্ঘদিন ধরে আমাদের বিদেশে আমাদের যে শ্রমবাজার আছে, আমাদের যে এক্সপাট্রিয়েট যারা আছেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের একটা বড় অংশ মালয়েশিয়াতে আছে এবং সেখানে অনেকেই আবার আপনার বৈধভাবেও আছে, অবৈধভাবেও আছে। তো এই বাজার নিয়ে মাঝে মাঝে আমরা কিছু নানা সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশ। তো আমার ধারণা এবার প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে অনেকগুলি পজিটিভ জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো বলে আমাদের মানে যতটুকু আমরা খবর পেয়েছি জানি। এবং যদিও এটা চলমান বিষয়, তারপর অনেকগুলি বিষয় আমার মনে হয় আলোচনা হবে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এবং সেখানকার যারা আছেন সংশ্লিষ্ট এবং শ্রমবাজার, এবং সেখান থেকে বাংলাদেশের অ্যানুয়ালি অনেক পরিমাণে একটা রেমিটেন্স আমাদের দেশে আসে। এবং আপনারা জানেন যে ওখানে বেশিরভাগ মানুষই আসলে খুবই কম আয়ের মানুষ, মানে যারা আসলে দেখা যাচ্ছে যে মানে হয়তো ধার করে যায় অথবা জায়গা জমিন বিক্রি করে যায়, এভাবে যায় আর কি। তো কাজে আমরা চাইবো যারা নিজের পরিবার এবং নিজের ভাগ্যকে মানে পরিবর্তনের জন্য যে যাওয়া, আমরা জানি যে আমাদের প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ বিদেশে আছে, সারা বিশ্বে ছড়িয়ে আছে। তো মালয়েশিয়াতে বড় সংখ্যক একটা বাংলাদেশিরা আছেন। তো এই সফরের মধ্যে এটাই আমার মনে সবচেয়ে বড় ফোকাস। এছাড়াও ওখানে ইনভেস্টমেন্ট বিনিয়োগ নিয়েও কথা হবে এবং মালয়েশিয়ান বিনিয়োগ এখানে আছে, আপনি জানেন। ওনাদের মালয়েশিয়ান যারা বিনিয়োগ করেন তাদেরকে আহ্বান জানানো হবে। এরপরে আপনার কিছু একটা চুক্তি সম্ভবত সই হবে সেখানে। তো সব মিলিয়ে এরপরে যে চীনে যখন যাবেন, চীনের সফরটা খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে। আমরা জানি সেখানে অনেকগুলো আপনার চুক্তি এবং এমওইউ সই হবে এবং সেখানে মূলত আমরা জানি এবং তিস্তা নিয়েও আলোচনা হবে। যেটা তিস্তা, আপনি জানেন যে বাংলাদেশের তিস্তা নদীর পানি নিয়ে আমাদের অনেক বছর ধরে আমরা নানা ধরনের বিড়ম্বনার মধ্যে আছি। তো সেই অর্থে তিস্তা এবং তিস্তা চায় না, এই তিস্তা নদীর যে ম্যানেজমেন্ট এটা কিভাবে হবে এবং কি ফরম্যাটে হবে, এগুলো নিয়ে আলোচনা হবে আমি যতটুকু জানি। তো সব মিলিয়ে এবং চীনের সফরটা সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ওনাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা হবে এবং আবার ওখানে চীনে যে আপনার প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে বাইল্যাটারাল দ্বিপাক্ষিক অফিসিয়াল আপনার হবে, আলোচনাটা হবে, সেখানে চুক্তিগুলি এবং এমওইউগুলি সই হবে। তো চীনের এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা জানি যে সারা বিশ্বে এখন চীন আপনার ইকোনমিক্যালি এবং মিলিটারিলি দুইভাবেই আমরা জানি যে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা কিন্তু আমরা এটা সবাই জানি, যদিও এটা আপনি চীন স্বীকার করুক বা না করুক বা অন্যরা স্বীকার করুক বা না করুক, এইটাই আসলে বাস্তবতা। এবং
এই বাস্তবতায় আমাদের এই অঞ্চলের যে জিও পলিটিক্যাল যে মানে মানে বাস্তবতা এখন দাঁড়িয়েছে এখনকার 2026-এ বা গত কয়েক বছর ধরে, এই সব মিলিয়ে চীনের এই সফর বাংলাদেশের জন্য, যে আমরা জানি যে দীর্ঘদিন আমরা স্বৈরশাসনের জাতাকলে ছিলাম এবং তখন নানা কথা এসেছে এবং তখন যিনি ক্ষমতা ছিলেন উনিও বহুবার চীনে গেলেন। লাস্টবারও যখন উনি চীনে গিয়েছিলেন তখন কিন্তু চীন কিন্তু খুব ভালোভাবে স্বাগত জানায়নি, আমরা জানি সেটা। এবং সেখান থেকে এবং সফরকে শর্ট করে উনি দেশে চলে আসছিলেন, আমরা মনে আছে, যার কয়েকদিন পরেই এখানে মানে বিপ্লব হয়েছে। তো এবারে সফরটা এই জন্য অনেক মানে ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের অনেক জায়গায় শুধু ইনফ্রাস্ট্রাকচার না, অনেক জায়গায় চীনের বিনিয়োগ আছে এখানে। আর বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক একটা অনেক পুরনো এই আমাদের এই যোগাযোগ এটা, তো সেই দিক থেকেও আমাদের গুরুত্বপূর্ণ। এবং চীন বাংলাদেশের নতুন যে বর্তমান যে সরকার আসলো, এই যে একটা ভিন্ন একটা বাস্তবতার মাধ্যমে এই সরকারের চীন কিভাবে দেখতে চায়, যে বাংলাদেশ কিভাবে চীনকে পেতে চায়, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। এবং একই সাথে নিশ্চয়ই যখন চীনের সাথে আমাদের আলোচনা যখন হয়তো বাণিজ্যিক হোক বা অর্থনৈতিক হোক, যে কারণেই হোক না কেন, যখন শুরু হবে তখন আশেপাশের যে রাষ্ট্রগুলো যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি প্রথমেই বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের যেহেতু সম্পর্ক ভালো না, তাই চীনের সাথে যারা আসলে দেখা যায় কথা বলতে যায় অথবা কোনো ধরনের অর্থনৈতিক কোনো কিছু করতে যায়, তখন দেখা যায় যে এক ধরনের প্রভাব তার যেসব মিত্র বা তার কথা মতো বা তার এটাকে কি বলবো আমরা, প্রভাবে যেসব দেশগুলো থাকে তারা এক ধরনের কিন্তু নানা ধরনের বক্তব্য দেয়। যেমন করে আমরা জানি যে চীনের সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না, আবার ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো না, ভারতের সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, এই জায়গাগুলো নিশ্চয়ই সামনের দিনগুলোতে এই সফরকে ঘিরেও সেখানেও কোনো ধরনের সমীকরণ নিশ্চয়ই হবে। নিশ্চয়ই আপনি দেখেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একটি কথা বলেছেন আজকে যখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের বক্তব্য তিনি জানান, তখন বলেছেন যে বাংলাদেশ এখন আর কারো মতো করে বা কারো ইচ্ছে অনুযায়ী সরকার প্রধান সেই দেশে ভ্রমণ করতে যাবে না, বরং বাংলাদেশ নিজেই হচ্ছে সিদ্ধান্ত নেবে কোন দেশের সাথে তার কখন হচ্ছে যেতে হবে। যেহেতু অর্থনৈতিক, বাণিজ্যিক নানা ধরনের বিষয় অনেক দেশের সাথে আমাদের সম্পর্কের বিষয়টা আছে, এখানে যে স্লোগানটি বর্তমান সরকারে যে সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখেই বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার আগে সিদ্ধান্ত নেবে তার কোন কোন দেশে গিয়ে সফর করাটা জরুরি। এই বক্তব্যটা কিভাবে দেখছেন? না, এটা তো সুন্দর বক্তব্য। আমি এই জন্যই বলবো যে বাংলাদেশ যে আমরা যে গর্ব করি যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এবং বর্তমান সরকারের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, যদি সবার আগে বাংলাদেশই হয় তাহলে তো এই কথা তো এটার সঙ্গে মিলে যায়। বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, তো অনেক দিক থেকে মানে যতটুকু আমাদের প্রত্যাশা ছিল ততটুকু তো আমরা পারি নাই, কিন্তু অনেক ক্ষেত্রে তো করেছি। তো কাজেই আর আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা আছে, এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে কোনো দেশই কোনো দেশের বন্ধু নয়, শত্রুও নয়। এটা আসলে এক একটা দেশের সঙ্গে এক একটা ইন্টারেস্ট থাকে, কান্ট্রি টু কান্ট্রি। সেই ইন্টারেস্টে বাংলাদেশ নিশ্চয়ই সেই হিসাবটা কষবে যে আমরা কোথায় যাব, কেন যাব, গেলে কি করলে আমাদের কতটুকু আমাদের সুবিধা হবে, আমাদের জনগণের জন্য সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। সেই কথারই যদি আমরা এভাবে বলি, সেই কথাগুলোই তো এই কথাগুলি। তাহলে বাংলাদেশ যে দুটো দেশে যাচ্ছে, আমাদের যে সরকার প্রধান যে মানে আপনার যে নেতৃত্ব দিচ্ছেন যে টিমের, তো সেখানে এবং পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, সেটা তো আমি মনে করি বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য খুবই একটা মর্যাদাকর কথা, এবং সেটাই আমি মনে করি যে ওনারা এই সরকার সেটাই প্রতিপালন করবেন, এবং করলেই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। আপনি দেখেন, সেটাকে যদি মূল মন্ত্র হিসেবে ধরে বাংলাদেশ যদি বিনিয়োগের ক্ষেত্রে আপনার নেগোশিয়েট করতে পারে, আপনার শ্রমবাজারকে নেগোশিয়েট করতে পারে। আমরা যে মনে করেন মালয়েশিয়াতে যে আমাদের যে শ্রমবাজার, আমরা তো লোক পাঠাচ্ছি, আমাদের অনেক মানে আমাদের অনেক শ্রমিক আছে বলেন, আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন যারা, কিন্তু মালয়েশিয়ারও তো দরকার আছে, তাদেরও তো বিভিন্ন জায়গায় তাদের মনে করেন ভৌত অবকাঠামো বলেন, তাদের আপনার কি বলে কনস্ট্রাকশন বলেন, এবং কৃষিতেও তারা অনেক লোক নেয়। তো এটা কিন্তু ভাইস ভার্সা।
আমাদের দরকার আছে, মালয়েশিয়ারও দরকার আছে। মালয়েশিয়ার দরকার না হলে তো নিত না। আমরা যেটা চেষ্টা করব যে যেহেতু এখানে একটা এই বাজারটাতে কম্পিটিশন আছে, আমাদের সঙ্গে অন্যান্য অনেক দেশের কম্পিটিশন আছে, অন্যরাও কিন্তু শ্রমিকরা পাঠায়। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশ চেষ্টা করবে নিশ্চয়ই, এবং চেষ্টা করা উচিত যে আমরা ম্যাক্সিমাম আমাদের দেশের শ্রমিকদের জন্য, আমাদের বাংলাদেশি মানুষদের জন্য ম্যাক্সিমামটা যাতে আমরা আনতে পারি, এবং তারা যাতে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিশু। আমরা জানি যে অনেক সময় নানা কারণে আপনার ওখানে মালয়েশিয়াতেও আমরা শুনেছি, দেখেছি যে নানাভাবে বাংলাদেশের অনেক লোক এখানে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তো কাজে এই বিষয়গুলি আমার মনে হয় সলভ করা উচিত। এই কারণে আমরা এই আলোচনা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা আমরা এই আলোচনা চালিয়ে যাব, কারণ নিশ্চয়ই এর মধ্যে আপনিও জানেন যে ৭১ টেলিভিশন 14 বছর বা শেষ করে 15 বছর পার দিতে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকতা হয়তো শুরু হয়ে যাবে। আপনিও আমাদের সাথে আছেন দর্শক, আমরাও কিছুক্ষণের মধ্যেই ৭১ টেলিভিশন 14টি বছর ছিল, আপনাদের পাশে থাকবে আগামীতেও, এবং কিছুক্ষণের মধ্যেই ৭১ 15 বছরে পা দিতে যাচ্ছে। শুভ জন্মদিন ৭১। দর্শক, আরও একটা নতুন মাইল ফলকের সামনে ৭১ টেলিভিশন। নতুন মাইল ফলক, কারণ 14টা বছর পার করে 15 নম্বর বছরে পা রাখলো। এই 14-15 এগুলো কিন্তু কোনো সংখ্যা না, দায় আর দায়িত্ববোধ নিয়ে পথ চলার নানা সংগ্রামের গল্প। ৭১ শুধু সাংবাদিকতা করে না, দায়িত্বশীল সাংবাদিকতাটাই করতে চায়, এবং সেই ধারাবাহিকতায়, সেই পথ চলায় আজ একটা নতুন মাইল ফলকের সামনে আমরা। আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পথ চলায় আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনে ৭১ কি করতে চায়, কতটা পথ পেরিয়ে এলো, যেখানে নানা সংগ্রামের গল্প আছে, নানা পথ পরিবর্তনের গল্প আছে, নানা নতুন ভাবনা আছে। সেই সমস্ত ভাবনা এবং সামনের দিনের পরিকল্পনা, একটু স্মৃতিচারণ এবং একটু পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ছোট্ট মাহেন্দ্রক্ষণে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন ৭১ টেলিভিশনের আমরা যারা সম্প্রচার এবং একই সঙ্গে সাংবাদিকতার সঙ্গে জড়িত, নিরলসভাবে কাজ করছি, তারা সবাই একসঙ্গে। আমাদের সামনে আমরা কেক কাটবো, এই মুহূর্তটাকে সেলিব্রেট করব, কিন্তু তার আগে একটু পেছনের গল্প জেনে নিতে চাই, সামনের দিনের পরিকল্পনা কথা জানতে চাই। আমার সঙ্গে আছেন ৭১ টেলিভিশনের সিইও অ্যান্ড হেড অফ নিউজ শফিক আহমেদ। তার কাছ থেকে জানতে চাই, শফিক আহমেদ, আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং একটু জানাবেন আসলে পথ চলাটা কেমন ছিল, পথে আছে কিনা ৭১, সামনের দিন আসলে কোথায় যেতে চাই। ৭১ শক্তি মূলত ৭১ শক্তি যেহেতু ৭১ যেহেতু কখনোই থামেনি, কখনো দমেনি, সে কারণেই সংবাদ নয় সংযোগ এই স্লোগান নিয়ে 2012 সালের 21শে জুন যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রায় ৭১ কখনো থামেওনি, ৭১ কখনো দমেওনি। ৭১ মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তা ধারণ করে সামনের দিনে যে এগিয়ে যাবে, সেই প্রত্যয় এবং সেই বিশ্বাস এবং সেই আস্থা আমরা পেয়েছি, কারণ দর্শক আমাদের সাথে আছে। এবং আমরা আজকের এই আনুষ্ঠানিকতা শুরুর আগে ৭১ টেলিভিশনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, গেল 14টি বছর, বিশেষ করে সেই 2012 সালে 21শে জুন থেকে এই 24 সালের জুলাই আগস্ট আন্দোলনের পর যিনি সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং ৭১ টেলিভিশনের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি আমরা শুনে আসতে চাই, তারপর আমরা বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাই। 14 বছর পেরিয়ে 15 বছরে পদার্পণ করছে আপনাদের প্রিয় চ্যানেল ৭১ টেলিভিশন। সংবাদ নয় সংযোগ এই স্লোগান নিয়ে 2012 সালের 21শে জুন যাত্রা শুরু করে দেশের প্রথম এই ফুল এইচডি টেলিভিশন। দেশ বিদেশের অগণিত দর্শকের ভালোবাসা, বিশ্বাস, সুখ দুঃখের অনুভূতি ধারণ করে 14 বছর পার করেছে আপনাদের এই চ্যানেল। তাই 15 বছরে পদার্পণের এই শুভক্ষণে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গেল 14 বছরে এই টেলিভিশনে কর্মরত অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
বস্তুনিষ্ঠ সংবাদ, জনমানুষের প্রত্যাশা, ঘটনার আড়ালের সব খবর ও বিশ্লেষণ তুলে ধরে বছরের পর বছর আমরা থাকতে চাই আপনাদের সাথে। ৭১ টেলিভিশন অতীতের মতো সবসময় থাকবে আপনাদের পাশে, সত্যের সাথে। দর্শক, শুরুতে যেমনটি আমরা বলছিলাম যে ৭১-এর শক্তি ৭১ এবং ৭১-এর সাহস এর দর্শকরাই আমাদের ৭১-এর মূল প্রাণ, মূল সাহস। ১৫ বছর পদার্পণে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই বাংলাদেশ, যারা যুদ্ধ করে, রণাঙ্গনে যুদ্ধ করে যারা আমাদেরকে একটি মানচিত্র, একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদেরকে। বিশেষ করে যারা রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অনেক সহকর্মী রণাঙ্গনেই তারা হারিয়েছেন, অনেক সহযোদ্ধাকে হারিয়েছেন এবং অনেকেই বয়সের কারণে বিভিন্ন নানান রোগে তারা মৃত্যুবরণও করেছেন। তার মধ্যে যে কজন সূর্য সন্তান আমাদের সাথে আছেন, জীবিত আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজনকে আমরা আজ আমাদের ৭১ টেলিভিশনের এই শুভক্ষণে আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যিনি মূলত তার মূল পরিচয় তিনি দিতে ভালোবাসেন যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে, যদিও তিনি দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা, যিনি গেরিলা মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, তিনি ২ নম্বর সেক্টরে রণাঙ্গনে যুদ্ধ শুধু করেনি, তার পরিবারের সদস্যদের হারিয়েছেন। এবং একই রকমভাবে মিজানুর রহমান খান বীর প্রতীক, তার বড় ভাই নজরুল ইসলাম খান, তিনি যেমন একজন বীর মুক্তিযোদ্ধা, একই রকমভাবে তার পরিবারের সদস্যদের তিনি হারিয়েছেন ১৯৭১ সালে। এবং আছেন আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা, যিনি ৭ নম্বর সেক্টরে যুদ্ধকালীন কমান্ডার ছিলেন, জহুরুল আলম তালুকদার তরফদার, এবং বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহিম, যিনি ২ নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাজী আমিনুর রহমান। আমরা এই আনুষ্ঠানিকতা শুরুতেই আজকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আহ্বান জানাবো যে আপনাদের এই প্রিয় টেলিভিশন ৭১ টেলিভিশন, এবং আপনারা এই ৭১-এর শক্তি মুক্তিযুদ্ধ, এবং আমরা এগিয়ে যেতে চাই শুধু মুক্তিযুদ্ধ নয়, একই সাথে ২৪-এর এই বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্বপ্নে বাংলাদেশ নতুনভাবে বৈষম্য বিরোধীহীন বাংলাদেশ চলার পথে ১৫ বছরে আমরা পা রাখছি। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আপনারা রণাঙ্গনের বীর সেনানীরা। আমরা চাই যে আপনারাই আজকের এই মাহেন্দ্রক্ষণের মূল পর্ব শুরু করবেন। আপনারা আপনাদের প্রিয় ৭১ টেলিভিশনের কেক কাটার মধ্য দিয়েই আজকের এই আনুষ্ঠানিকতা শুরু হবে। কেক কাটছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, যিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, বীর প্রতীক মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম, যিনি ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, একই রকমভাবে বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহিম, যিনি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, একই রকমভাবে বীর মুক্তিযোদ্ধা কাজী আমিনুর রহমান, যিনি ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা ছোট্ট করে যদি এক এক করে আমরা আসতে চাই, যে আপনার কাছে আমি শুরুতে জানতে চাই যে ৭১-এ যে চেতনা, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বেঁচে ফিরেছেন কিন্তু হারিয়েছেন সহযোদ্ধাদের, সেই বাংলাদেশ আজ কোন পথে? ৭১-এর প্রথম দিকে জুলাই মাসের ১৭ তারিখ আমার বাড়ি, তৎকালীন সময়ে সেনাবাহিনী যে আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল। পুরা বাড়ি ২৬টি ঘর ছিল, আগুন দিয়ে যখন পুড়িয়ে দিল, আমি তখন সিদ্ধান্ত নিলাম মুক্তিযুদ্ধে যাব। আমি তারপর দিনের পর দিন বাংলাদেশ থেকে
সোনামুড়া বক্সনগর হয়ে আগরতলা যেয়ে পৌঁছালাম। সেখান থেকে আমি গেলাম, আমারই এক ভগ্নিপতি ছিল তৎকালীন সময়ে যুদ্ধের সাথে আর্মি অফিসার, সে 3 নম্বরের বনতলা ক্যাম্প ছিল যেটা 3 নম্বর সেক্টরে, সেখানে চলে গেলাম। সেখানে 1 বছরের মতো ছিলাম। সে 1 মাস ট্রেনিং নিয়ে সেখান থেকে আবার ব্যাক করলাম দেশে এসে তৎকালীন সময়ে আমার বাড়ি দাউদকান্দি, আমার থানার যে থানা কমান্ডার ছিল ডক্টর মতিন, তার ট্রুপসে এসে জয়েন করলাম এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত 9 তারিখ দাউদকান্দি মুক্ত হয়েছিল। সেই 9 তারিখ পর্যন্ত আমরা যুদ্ধ করেছি দাউদকান্দির বিভিন্ন অঞ্চলে। সেই 9 তারিখের পরে আমরা সেখানে অপশন নিলাম এবং 16ই ডিসেম্বরে ঢাকা শহরে যেই অনুষ্ঠান হয়েছিল সারেন্ডার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আমরা আমার ব্যক্তিগতভাবে আমি এভাবেই আপনারা বাংলাদেশকে উপহার দিয়েছেন, এটা স্বাধীন বাংলাদেশ, এবং স্বাধীন বাংলাদেশের অন্যতম গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে ইশতিয়াক আজিজ উলফাত, তিনি রণাঙ্গনে একেবারে সম্মুখভাগে যুদ্ধ করেছেন এবং ভারতে গিয়েও তিনি প্রশিক্ষণ নিয়েছেন। আজকের এই 21শে জুন গণমাধ্যম, স্বাধীনতা, প্রত্যাশা, কি বলবেন? আজকে 55 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মনে হয় যে আমরা যখন ফিরে তাকাই এটা কয়েকদিন আগের ব্যাপার। আমরা এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। তাও 71 আমাদের জীবনে এসেছিল এমন একটা সময় যখন আমাদের যৌবন ছিল, যুদ্ধে যাওয়ার আমাদের ছিল শ্রেষ্ঠ সময়। আমাদের সেই ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, আমরা যুদ্ধে গিয়েছিলাম। আমরা 4 ভাই ছিলাম, 4 ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমার বাবাকে ধরে নিয়ে যায় পাকিস্তান আর্মি, 17 দিন অমানসিক টর্চার করে আমার জন্য। তারপরে আমার বড় ভাই শহীদ আশফাকুসামাদ বীর উত্তম, সে পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধে 20শে নভেম্বর শাহাদাত বরণ করেন। তারপরে আমরা দেশটা পাই। এই দেশটা পেলেন, কিন্তু 55 বছর পরে এসে আপনার প্রত্যাশা কি দাঁড়ালো? 50 বছরের মধ্যে 50 বছরের মধ্যে প্রায় 50 বছর আমরা একটা বিরাট টর্নেডোর মধ্যে ছিলাম। মধ্যে কিছুদিনের জন্য জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা, প্রেসিডেন্ট জিয়া উনি দেশের ভার নিয়েছিলেন, কিছুটা সময় একটা দিক নির্দেশনা পাচ্ছিলাম। তারপরে আবারও সেই ডামাডোলেই পড়ে যেতে হলো। তো আজকে খুব ভালো লাগছে যে 71-এ এসছি, 71 টিভিতে। আমার খুব পছন্দের মানুষ মাইকটা ধরে আছে, শফিক সাহেব। খুব ভালো লাগছে এই জন্য যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, আমরা শহীদ জিয়া এবং বেগম জিয়ার সন্তান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান এখন ক্ষমতায়, উনি প্রাইম মিনিস্টার। আমি আশা করি যত বাধা সামনে আসুক, একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা যেটা 71-এ চেয়েছিলাম আমরা সেটা সামনে পাবো। এবং আমাদের যেসব শহীদরা চলে গেছে এই দেশের জন্য, আমাদেরকে দিয়ে গেছে স্বাধীনতা, আমাদের সেই দেশ পেলে তারাও শান্তি পাবে। তাদের ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের সময়ের একটি ব্যাপার আছে, সে কারণেই আমরা হয়তো সবার বক্তব্য সমান সুযোগ বা সমান সময় দিয়ে পারা সম্ভব না হলেও আমরা চেষ্টা করব যে খুব অল্প কথায় যদি আপনি আজকের বাংলাদেশ, যে তখনকার যুবক, এখনকার আপনি প্রায় বয়োবৃদ্ধ, এখনকার যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমেই আমি 71 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি তাদের বস্তুনিষ্ঠ খবর প্রচারের জন্য। আজকে তরুণদের সম্বন্ধে একটি কথা বলতে হয়। এ দেশ যখন, এ জাতি যখন অসহায়ত্বের মধ্যে ছিল, নিরাপত্তাহীনতার মধ্যে ছিল, ঠিক তখন একটি আওয়াজ ভেসে এসেছিল। আমি মেজর জিয়া বলছি। ঠিক তখন সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে, নিজের পরিবারকে
নিরাপত্তাহীনতার ভিতর রেখে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ভারত থেকে ট্রেনিং এনে করে আমরা পাকিস্তানের চৌকস সেনাবাহিনী, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর আমরা একটি এসএলআর, একটি রাইফেল দিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা তাদের পরাস্ত করেছি রণাঙ্গনে, আমরা তাদের পর্যুদস্ত করে বাংলাদেশের লাল সূর্য ছিনিয়ে এনেছি। আমরা সে তাদের কারণেই যে লাল সূর্য ছিনিয়ে এনেছেন, দেশ স্বাধীন করেছেন, আজকে আমরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করে সেখানে স্বাধীন সাংবাদিকতার করার সুযোগ পাচ্ছি এবং দেশের সংকট সমাধান, এমনকি অনিয়ম দুর্নীতি, সে তার বিরুদ্ধে ৭১ টেলিভিশন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। আপনার মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে ৭১ টেলিভিশন সর্বদা সচেষ্ট থাকবে। একই রকমভাবে আপনার কাছেও আমি জানতে চাই যে খুব সংক্ষেপে, যে এখনকার তরুণদের কাছে আপনার কি প্রত্যাশা, যদি আপনি খুব সংক্ষেপে বলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সময়ে রেডিওর মাধ্যমে উই রিভল্ট এই ঘোষণার শুনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং সেই সময়কার অর্থনৈতিক মুক্তি, সামাজিক বৈষম্য এবং উপনিবেশবাদী আচরণ থেকে আমরা মুক্ত হওয়ার জন্যই এই স্বাধীনতা যুদ্ধ ছিল। এই স্বাধীনতার মাধ্যমে আমরা আজকে আপনাদের এখানে যে ৭১ টেলিভিশন, এই ৭১কে ধারণ লালন করে আপনারা ৭১টার নামটি গ্রহণ করেছেন, তারই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকলকে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আগামী দিনে ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। যেহেতু মাঝখানে একটু সময় ছিল, একটা সময় যে সময়টাতে কিছু নেতিবাচক দিক ছিল ৭১ টেলিভিশনের, সেখান থেকে তারা আগামীতে বেরিয়ে হয়ে আসবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের আগামী দিনে মঙ্গল কামনা করে আমার কথা শেষ। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, কারণ আমাদের সাথে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন আপনারই সহকর্মী রণাঙ্গনের, তাদের কাছ থেকে শুনুন খুব সংক্ষেপে আপনি। আপনাকে ধন্যবাদ। ৭১কে ধারণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আর ৭১ আমরা ঢাকা শহরে যুদ্ধ করেছি, এতে আপনার উলফাত বলবে, সালাম ভাই আছেন, ওনারা বলবেন, তো আমার এখানে আর কিছু বলার নেই। আপনাদেরকে অভিনন্দন। আমরা যদি আসি, মিজানুর রহমান খান বীর প্রতীক, আপনার পরিবারের অনেক ইতিহাস আছে, অনেক হারানোর বেদনা আছে ১৯৭১ সালের রণাঙ্গনে। তো আপনি বীর প্রতীক হিসেবে খেতাব বড় বিষয় নয়, বড় বিষয় যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য ৫৫ বছর পরে আজকের দিনে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ কোন পথে, এমনকি তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন তারা কোন পথে? আসসালামু আলাইকুম। ৭১ টিভির সকল কলা কুশলী, সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ, সবাইকে ধন্যবাদ। এই টিভির নামের মাধ্যমেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আপনারা ৭১কে ধারণ করেন। আমি ইতিপূর্বে বলেছি, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা যেভাবে অবহেলিত হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ইতিহাসগুলো সংরক্ষণ করা সম্ভব হয় নাই। অনেক মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমি আপনাকে একটা তথ্য দেই, আমরা খেতাবপ্রাপ্ত সিভিলিয়ান যে মুক্তিযোদ্ধা মাত্র ৮ থেকে ১০ জন বেঁচে আছে, আর সেনাবাহিনী, পুলিশ, বিডিআর মিলে খুব বেশি হলে ১০০ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে। ন্যাচারালি সকল মুক্তিযোদ্ধার প্রতি আমার সম্মান আছে, কিন্তু যেহেতু যারা খেতাব পেয়েছে তাদের যুদ্ধটা নিশ্চয়ই আর একটু বেশি ছিল, খেতাব পাওয়ার যোগ্য ছিল তারা। তো আমি ৭১ টিভিকে একটা অনুরোধ করব যে আপনারা অন্তত এখন পর্যন্ত যারা জীবিত আছেন তাদের যুদ্ধের ইতিহাসগুলো আপনারা আপনাদের তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করুন। এটা আমার একটা প্রস্তাব। আর আপনি একটা কথা বলেছেন, আমরা ২ ভাই মুক্তিযোদ্ধা। আমরা ২ ভাই না, আমরা ৩ ভাই। আমার সব বড় ভাই ২৫ মার্চ রাত্রেই মুক্তিযুদ্ধে চলে গেছেন। নজরুল ইসলাম খান চলে গেছেন হলো ২৮শে এপ্রিল, আর আমি সর্বশেষে গিয়েছি।
তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে সকল বীর মুক্তিযোদ্ধাদের কে যতটুকু পারেন আপনারা স্মৃতি ধরে রাখেন। এটা থাকবে না। আজকে আপনার গত বছর আমরা ছিলাম 124 জন, এখন 100 জনের নিচে। আর সাধারণ মুক্তিযোদ্ধা তো প্রতিনিয়ত মারা যাচ্ছেন। তো এটা যদি 71 টিভি একটা তথ্য ভাণ্ডার তৈরি করে এবং এটার জন্য যদি আপনারা একটু উদ্যোগী হন, তাহলে মুক্তিযোদ্ধারা অনেক দিন টিকে থাকবে। আপনার এই আহ্বান আমরা 71 টেলিভিশনের তার নিজস্ব দায় হিসেবে আমরা এটি কাজ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সারা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের স্মৃতি, তাদের কর্ম এবং তাদের ব্যক্তি পরিচয় সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা আমাদেরকে নিশ্চয়ই সহায়তা করবেন তথ্য দিয়ে, এবং আপনারা যারা আছেন জীবিত তারাই হবেন আমাদের মূল তথ্য এবং তথ্যদাতা। সো আপনার এই পর্বে আমরা আসতে চাই বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, যিনি প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নানা সময় রাজপথে, শুধু রণাঙ্গনের মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধ করেননি, জীবন বাজি রেখে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য বহুবার তিনি মামলা, হামলা, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। আজকের 71 টেলিভিশনের এই 14 বছর পেরিয়ে 15 বছরের পদার্পণ উপলক্ষে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দিয়েছেন, কিন্তু তারপরেও আরেকটু সময়, যে কি উদ্দেশ্য ছিল তখন, কি প্রত্যাশা এখন? 71 টিভিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবং 71কে ধারণ করা বড় কষ্টের, কারণ 71 আমাদের জন্ম, এই দেশের জন্ম। 71 হয়েছিল বলেই আজকে অনেকে রাষ্ট্রপতি, অনেকে প্রধানমন্ত্রী, অনেকে অনেক কিছু। এবং আজকে নতুন 71 টেলিভিশনেরও জন্ম হয়েছে সেই 71 হয়েছিল বলেই, এবং সেটা আমরা করেছিলাম, আমরা সেই গর্বের অংশীদার। তা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের এই দিনে আমাদের মতো মুক্তিযোদ্ধাদেরকে আপনারা স্মরণ করেছেন, নিয়ে এসেছেন, সেটার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং একটা কথাই বলবো যে 71 সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। 71 হয়েছিল বলেই আজকে আমরা আছি। আর 71 সবসময় গণতন্ত্রের কথা বলে, মানুষের মুক্তির কথা বলে। এবং এটা ঠিক যে সেই সময় যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন বারবার হোঁচট খেয়েছে। এবং আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে তিনি চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে। আবার হোঁচট খেয়েছে, আবার বেগম খালেদা জিয়া এসে সেই ধারাবাহিকতা ফিরে আনার চেষ্টা করেছেন, তাকেও মেরে ফেলা হয়েছে। এখন আমরা মনে করি যে আমাদের জীবনের সর্বশেষ সুযোগ এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি নিজেও ঘোষণা করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ ধরেই তিনি হাঁটবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ ধরেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা মুক্তিযোদ্ধারা সেটা বিশ্বাস করি, কারণ একমাত্র আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ অনুসরণ করেছিলেন, সেটার মধ্যেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একমাত্র পথ। তাই আমরা বিশ্বাস করব এবং দেশবাসীকেও আমরা অনুরোধ করব যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুযোগ দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। পাশাপাশি 71 টিভিকেও বলবো যে 71 টিভি যাতে আর কখনো তার পথ পিছলে যাতে পড়ে না যায়, তার পথটা সেই সামনে রেখে যাতে সামনের দিকে এগিয়ে যায়, এই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, এই দেশের মুক্তিকামী মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আমরাও প্রত্যাশা করি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যার ঘোষণার মধ্য দিয়ে আপনারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের সন্তানের শরীরে যেহেতু তিনি এখন দায়িত্বে আছেন, নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। এবং আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের আজকের এই অনুষ্ঠানে অসংখ্য ব্যস্ততা এবং মধ্যরাতে আপনারা সময় দিয়েছেন, এজন্য 71 টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সহকর্মী জনাব রাকিব হাসান আপনাকে পরবর্তী অনুষ্ঠান।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এই মাহেন্দ্রক্ষণের ছোট একটি সময় জুড়ে আমরা আয়োজন করলাম, কিন্তু আয়োজনের প্রাপ্তিও কিন্তু অনেক বেশি। আমাদের সিও এবং হেড অফ নিউজ শফিক আহমেদ যতটুকু জানালেন যে সামনের দিনেও আসলে এই জনসম্পৃক্ততা, দায়িত্বশীল সাংবাদিকতা এটা জারি থাকবে, কারণ ৭১ দমবে না, ৭১ থামবে না। আমরা আবারও ৭১ জার্নালিস্ট স্টুডিওতে যেতে চাই সহকর্মী তানিয়া রহমানের কাছে। ধন্যবাদ রাকিব হাসান, এবং একই সাথে ৭১কে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং ৭১ সবাইকে নিয়ে সামনের দিনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা সবারই। কামালউদ্দিন সবুজ ভাই, আপনার কাছে আমরা ফিরতে চাই রাজনীতির খবরাখবরগুলো নিয়েই। তবে তার আগে, যেহেতু ৭১ 14 বছর পেরিয়ে 15 বছরে পা দিয়েছে, আপনার কাছ থেকে যদি একটু ৭১-এর কাছে সামনের দিনগুলোতে কি প্রত্যাশা রাখেন সেটা একটু জেনে নিই। ধন্যবাদ। আমি প্রথমেই ৭১ টেলিভিশনের সঙ্গে এই অংশীদার হতে চাই। আজকে আমি এখানে উপস্থিত আছি যে আজকে যে 14 বছর পেরিয়ে 15তে পা রেখেছে, সেজন্য আমি ৭১-এর সকল সাংবাদিক, কলাকুশলী এবং ৭১-এর সঙ্গে নানাভাবে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা দর্শক, সবাইকে আমি এই জন্মদিনে ওনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার নিজের পক্ষ থেকে, এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যমের একজন হিসেবে সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমরা চাই যে ৭১, যেহেতু এখানে আমরা একটু আগে একটু বক্তব্য শুনছিলাম যে ৭১ হচ্ছে আমাদের এই দেশের জন্মই হয়েছে ৭১-এ, এবং এই জন্ম হয়েছে বলেই আজকে আমরা এখানে কথা বলছি, এই জন্ম হয়েছে বলেই আমরা আজকে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে। তো আমরা চাইবো যে যেহেতু মিডিয়া, গণমাধ্যম এবং গণতন্ত্র পাশাপাশি অবস্থান করে, এবং ৭১ টেলিভিশন সেই ভূমিকাই রাখবে এই যেটা জনগণের পক্ষে ভূমিকা। সেটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে চায়, বাংলাদেশের মানুষ চায় যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকুক, বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, বাংলাদেশের মানুষের শত চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজনৈতিক, সেটা অর্থনৈতিক সব কিছু মোকাবেলা করে বাংলাদেশ যাতে সত্যিই এগিয়ে যেতে পারে, সেই এগিয়ে যাওয়া পথে ৭১ একটা বড় ধরনের ভূমিকা রাখবে গণমাধ্যমের একটা আউটলেট হিসাবে। সেই আশাই, সেই প্রত্যাশা আমি আজকে এই শুভ জন্মদিন রাখবো। অবশ্যই আপনার মতো সবারই ৭১-এর প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। ৭১ চেষ্টা করছে তার মতো করে সবার আসলে কাছে থাকবার, এবং আগামীতেও থাকবে। আমরা যদি একটু আবার রাজনীতির আলোচনায় ফিরতে চাই, সেটি হচ্ছে আমরা তো চীন সফর এবং মালয়েশিয়া সফর নিয়ে কথা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর, যেটি একটু আপনার সাথে আলোচনা করে আরেকটি বিষয় যাব, বিরোধী দলের একটি বিষয়, কিন্তু যেটি আপনার সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আমরা গত কয়েকদিন দেখেছি যে ভারত যেভাবে পুশিং করছে বিভিন্ন আমাদের বাংলাদেশের সীমান্তে, এবং একই সাথে যখন চীনের সাথে আমাদের সরকার প্রধান দেখা করতে যাচ্ছেন, এই বিষয়টা নিশ্চয়ই তারাও তো ফলো করবে বা নজরে রাখবে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, কিছুটা তো আমরা এরই মধ্যে দেখছি যে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্ক, তারা মুখে যতটাই বলুক না কেন যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, তারা আমাদের পাশে থাকতে চায়, কিন্তু তাদের কথা এবং কাজে কোনো মিল নেই আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে যেখানে ভারতের শত্রু হচ্ছে চীন, সেখানে এক ধরনের নজরদারির মধ্যে তো ভারত রাখবে বাংলাদেশকে, কূটনৈতিক জায়গাটা কেমন হওয়া উচিত বলে মনে হয় আপনার কাছে? না, আমাদের কথা হচ্ছে, আমরা যেটা বলি যে প্রত্যেক দেশেরই একটা ইন্টারেস্ট থাকে। এখন দেখুন, ভারত আমাদের পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র। এখন আমরা যদি সেই বিস্তারিত আলোচনা করে অনেক সময় লাগবে, আমি অল্প কথা সেটা বলতে চাই যে ভারত গত 54-55 বছরে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে আজ অবধি, এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হয় যে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওনারা বলেন যে মানে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন নানাভাবে, ঠিক আছে, কিন্তু সে পরবর্তীতে আপনি দেখেন বাংলাদেশের কে ভারত বন্ধু হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যে পারলো না, সেটা কিন্তু বাংলাদেশের ব্যর্থতা না, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেরই ব্যর্থতা। একটা বড় রাষ্ট্র হিসেবে উচিত ছিল ভারতের যে তারা কূটনৈতিক বা কূটনীতি তো আছেই, কিন্তু এই যে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, মানে পিপল টু পিপল কন্ট্যাক্ট, বাংলাদেশের মানুষ কেন ভারতকে অনেক সময় বলে থাকে, আমরা শুনি, আপনি জানেন যে একটা রিটোরিক আছে যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। আসলে আমি ব্যক্তিগতভাবে, আমাকে আপনি জিজ্ঞেস করলে আমি বলবো না যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী, আমি বলবো বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষে।
বাংলাদেশের পক্ষে যখন অবস্থান নেয় এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের মানুষ তার নিজের দেশের পক্ষে অবস্থান নেবে, সেটাই স্বাভাবিক। দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক বিষয় নিয়ে অমীমাংসিত রয়ে গেছে। সেই পানি বন্টনের কথাই বলেন, বিভিন্ন নদীর, অভিন্ন নদীগুলোর, আপনি একটু আগে আপনি উল্লেখ করলেন যে পুশিনের বিষয়টা, আপনি দেখেন এখনও কিছু বর্ডারে আপনার বিশেষ করে গত 1 মাস ধরে একটা আবার ডিটেরিয়েট করেছে, এবং অনেকগুলি যারা পুশিং করতে মানে তারা করতে চাচ্ছে, অনেকগুলি ফ্যামিলি, অনেকগুলি আপনার অনেক মানুষ তারা আপনার বর্ডারের মধ্যে বন্দি অবস্থায় আছে, মানবত জীবনযাপন করছে। তারা তো বাংলাদেশের নাগরিক না। আপনার এই যে ভারত কিছুদিন পর পর আপনার এই যে পুশিং করা, এর মধ্যে দিয়ে যেভাবে করতে চায়, বাংলাদেশ কী চায়? বাংলাদেশের অবস্থানটা তো পরিষ্কার। বাংলাদেশ বলেছে যে যাদেরকে তারা এখানে ফেরত পাঠাতে চায় সেটার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে যদি বাংলাদেশের নাগরিক তারা হয়ে থাকে, তর্কের খাতির বলে, সেটা সেই সিস্টেমের মধ্যে দিয়ে করতে হবে। আপনি তো আরেকটা দেশ থেকে অন্য একটা দেশে পুশিং করে ঢুকিয়ে দিতে পারেন না। সেখানে আর নানা আলোচনা আছে। সে আলোচনা গেলে তারা কিভাবে তাদের ভোটার লিস্ট থেকে অনেকের বাদ দিয়েছে, বিশেষ করে মুসলিমদেরকে বাদ দিয়েছে, আমি সেই আলোচনা গেলে বিস্তারিত করে বলতে হবে, আমি সেখানে যাব না। আমার কথা হচ্ছে যে এই যে এগুলো হয়তো ভারত তাদের হয়তো না বাংলাদেশের উপর নানা ধরনের প্রেশার ক্রিয়েট করার জন্য হতে পারে, অন্য কোনো তাদের পরিকল্পনা থাকতে পারে। আলটিমেটলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুশিং বলেন, বাংলাদেশের যে পানির যে ন্যায্য হিস্সা না পাওয়া, বা অন্যান্য অনেক অমীমাংসিত বিষয়ে ভারতের যে ভূমিকা, এর মধ্য দিয়ে ভারত যে খুব লাভবান হচ্ছে তা না। কিন্তু আপনার আস্থার জায়গাটাই তো নাই। আস্থার জায়গাটা যখন আপনি নষ্ট করে ফেলবেন, তখন বন্ধুত্বের জায়গাটা তো আপনি তৈরি করতে পারবেন না, আপনি কেউই পারেন না। তো কাজে আমার মনে হয়, আমি একজন গণমাধ্যমকে, আমার মনে হয় যে ভারতের, আমি জানি আমার মনে কূটনৈতিক বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্কের যে জায়গাটা, সেখানে আমার মনে হয় ওনারা ভুল পথে আছেন বলে আমার কাছে মনে হয়। এবং আর একটু বলি, যেটা চীনের ব্যাপার, দেখেন এটা যদি হয়ে থাকে, আপনি বললেন যে ভারতের সঙ্গে আবার চীনের একটু সম্পর্ক, এটা আমরা জানি, জিও পলিটিক্সটা জানি, তাহলে সেই সুযোগটা তো যদি আমরা তর্কের খাতির ওদেরকে, তো চীন তো নিবেই, এটা ভারত হলেও নিত। তো কাজেই ভারতের যে আচরণ, সেই আচরণ কি তারা ঠিকমতো করছে কি না, তা আপনি তো এই সুযোগটা, আপনার যদি ওনাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী বলি বা শত্রু বলতে চাই না, চীনের সঙ্গে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা যদি বলি, তো সেই জায়গাতে আপনি কিন্তু হেরে যাচ্ছেন, কোনো না কোনোভাবে হেরে যাচ্ছেন। সেখানে তো চীন জিতে যাচ্ছে। আমি কথাটা বলছি যে এর আগে যতবারই দেখেছি যে সরকার প্রধান হওয়ার পরে ভারতেই সবার আগে প্রথম সরকারি সফরটা হতো, এটাও কিন্তু এবার একটু ব্যতিক্রম, যার জন্য হয়তো নজরটা সবারই এবার বাংলাদেশের দিকে থাকবে। রাজনৈতিক আসলে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে, আপনি জানেন যে খুলনায় আজকে জামায়াতের নেতা তিনি একটি সমাবেশ করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে বিএনপি জাতির সাথে এক ধরনের কথা রাখিনি, তারা কথা যে এটি ছিল সেটা রাখিনি বলতে তারা বুঝিয়েছে, আবারও যে গণভোটের রায় সেটি এখনও সরকার মানছে না, সরকার সেই জায়গা থেকে পিছপা হয়ে আসছে। এবং একটি কথা তিনি বলেছেন যে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আরেকটি বিপ্লব ঘটানোর মতো পরিস্থিতি কি আদৌ হয়েছে দেশে? আপনার কাছে কি মনে হয়? সেটা যদি আমি অনেক কথা বলে যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে আমার অনেক কথা বলতে হবে, এত সময় নাই। তবে আমার কাছে মনে হয় যিনি আমরা বিরোধী দলের যে নেতা উনি বলেছেন, আমির যে বলেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের কোনো গ্রাউন্ড তৈরি হয়েছে আরেকটি বিপ্লব আপনার বললে হয়ে যায় না। আর 3 মাস 3.5 মাসের এই সরকার এমন কিছু করে নাই যে আপনি বিপ্লবের গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো আমি যেটা বলবো যে দেখেন, যে 24-এর যে 5ই আগস্ট যেই আপনার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বিএনপি একটা সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার। কিন্তু এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্ট কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা যদি বলি, আপনি যদি 16-17 বছরের যে স্বৈরাচারী শাসনের কথা বলি, সেই স্বৈরাচারী শাসনে অনেক রাজনৈতিক দলের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা এই নেতৃত্বে ছিল, এবং তাদের অনেক নেতা কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের আপনার শিকার হয়েছে, অনেক কিছু। তাও কাজেই, এবং সেই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানেও তাদের বড় ধরনের অংশগ্রহণ ছিল, অন্যান্য দলেরও ছিল। তো কাজেই যারা এই গণ অভ্যুত্থানটা করে নতুন একটা বাংলাদেশের পথকে
মানে পথ তৈরি করেছে। অন্যান্য রাজনৈতিক দলও আছে, অন্যান্য পেশাজীবীরাও আছে, বাংলাদেশের সাধারণ মানুষও আছে, ছাত্র জনতাও আছে, আমি সবার কথাই বলছি। তাহলে সেই রাজনৈতিক দলটা হঠাৎ করে কি জন্য ওনারা তো এই গণ অভ্যুত্থানের কে ডিজোন করেন না, এটাকে ওন করেন বলেই আজকে একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মধ্যে ওনারা ক্ষমতায় এসেছেন। এটা তো মানে খুব তর্কের বিষয় না আসলে। আর বিষয়টা হচ্ছে যে কি মনে হয় যে কেন এটি 2-3 দিন আগে আসলে একটি আলোচনায় এসেছিল, অন্যান্য অতিথিরাও বলছিলেন যে আরো তো অনেক সমস্যা আছে দেশের, আরো অনেক কিছু নিয়ে সমালোচনা করবার এবং সরকারকে সহযোগিতা করবার সামনের দিনগুলোতে। মাত্র আসলে 100 দিন পার হলো এই সরকারের, সামনের দিনগুলোতে আরো কি করা যেতে পারে, বাজেটের অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে কথা না বলে বিরোধী দল ঘুরে ফিরে ওই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এটিকে এক ধরনের জনগণের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য কিনা, এক ধরনের বিদ্বেষ বর্তমান সরকারের প্রতি তৈরি করার জন্য কিনা, এ ধরনের একটি বক্তব্য সরকারি দলের নানা লোক মানে কর্তা ব্যক্তিরা বলছেন যে বিরোধী দল এক ধরনের অসন্তোষ একটা অবস্থা যাতে তৈরি হয় দেশে, এই গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার, যদিও সরকার বলছে যে তারা সেটি করবে। এই জায়গায় এক ধরনের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয়? এটা আপনি হয়তো রাজনীতি করছেন, কিন্তু আমার কাছে মনে হয় ইটস টু আর্লি আর কি, খুব মানে হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি তো এটাকে অস্বীকার করে নাই যে গণরায়কে তারা কেন আসলে বিরোধী দল সময় দিতে এখন আপনি যে কথাটা নিজে বলছেন যে মনে করেন 3 মাস 100 দিন হয়েছে বা প্লাস মাইনাস 100 দিনে এই যে সরকারটা আপনার ক্ষমতা গ্রহণ করলো, আপনি দেখেন এখানে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ, যে বাজেটের কিছুদিন একটা বাজেট দেওয়া হয়েছে, এবং তাহলে আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জ বিরোধী দলগুলিতে এই কথাগুলি অনেকভাবে বলতে পারতাম। আমরা যদি অর্থনৈতিকভাবে আমরা যে বলি যে অর্থনীতিটা পঙ্গু হয়ে গেছে 15-16 বছরে, সেই পঙ্গুত্ব থেকে বাংলাদেশকে যদি একটি রিভাইটালাইজড রিজুভিনেটেড একটা ইকোনমি আমরা দিতে চাই, তাহলে তো বিরোধী দলের ভূমিকা আছে। বিরোধী দল কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সরকারকে সমালোচনা তো করবে, যেখানে ভুল আছে কোনো অসুবিধা নেই, এটা কোনো গণতন্ত্রের মধ্যেই পড়ে। কিন্তু যেখানে সহযোগিতা, আজকে কিন্তু দেখেন সহযোগিতা করাটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এবং রাজনৈতিক দায়িত্ব হয়ে গেছে, সামাজিক দায়িত্ব হয়ে গেছে। ওনারা যদি আপনার অন্য অনেক বিষয়ের অবতারণা করে মূল জায়গা থেকে সরে যান, তাহলে সেটার যেটি কোনো মেরিট না থাকে, সেটা আপনি জনগণকে খাওয়াতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখানে অনেক সচেতন। আমরা আজকে ঢাকায় বসে টেলিভিশন সেটে বসে অনেক কথা বলছি, আমি যদি যুক্তিহীনভাবে কথা বলি, আমি যদি যুক্তির মধ্যে না থাকি, সেটা যদি সাধারণ আজকে যারা পঞ্চগড়ে বসে আছে বা মনে করেন সিলেটের সেই বিয়ানীবাজারে বসে আছে, তারাও তো দেখছে। আপনি এটা বুঝতে পারবেন না। সারা বাংলাদেশের সবার কাছে মোবাইল আছে, সবাই কানেক্টেড। তো কাজেই আমাদেরকে সবাইকে, রাজনৈতিক দল তো ডেফিনেটলি যারা আপনার রাষ্ট্র পরিচালনা করেন, যারা দেশকে নেতৃত্ব দেন, সবাইকেই যুক্তিপূর্ণ কথা বলতে হবে। এবং সেই জায়গায় সংসদে বেশ কিছু শব্দ, বেশ কিছু বক্তব্য কিছুটা হাস্যরস হয়েছে, কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন 2 দিন আগে একজন জামাতের সংসদ সদস্য তিনি ওয়াশিং মেশিন, ওভেন চেয়েছেন, পর্দা ঠিক করার কথা বলেছেন। কিন্তু আবার অপরপক্ষে আমরা দেখেছি এর আগে বেশ কিছু এমন কোনো শব্দ, এমন কোনো ভাষা আক্রমণের জন্য বলতে গিয়ে এত অপমানিত করে কথা বলা হয়েছে, সেটিও নিশ্চয়ই সমালোচনাও হয়েছে জায়গাগুলোতে। সংসদ প্রাণবন্ত হয়েছে, আমরা বলি যে বিরোধী দল বেশ সরব নানা বিষয় নিয়ে সমালোচনা করছেন, কিন্তু তার ফাঁকে যখন এ ধরনের শব্দ, এ ধরনের আক্রমণের ভাষাটি অনেক বেশি সংসদ সদস্যরাই বলছেন যে অশোভন, সেটি আসলে কতটা প্রাণবন্ত করে, যার জন্য স্পিকারকে এক্সপাঞ্জ পর্যন্ত করতে হয়েছে বেশ কিছু শব্দ। যে প্রাণবন্ত সংসদের কথা আমরা বলি, সেটি আসলে সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো কিনা। গেল সময় তো আমরা দেখেছি বেশ কিছু বক্তব্যের কারণে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সংসদে। না, আসলে যে সংসদে আপনি যেটা বললেন যে মাঝে মাঝে যে আপনি এই ধরনের শব্দ উচ্চারণ হয় না বা কথা হয় না, ঠিক তা না। আমরা অতীতে সংসদগুলো তো দেখেছি, কিন্তু না হলেই ভালো। আমরা চাইবো যে এটা প্রাণবন্ত সংসদ হোক, যেখানে উইট থাকবে, হিউমার থাকবে, অনেক বিষয়ের অবতারণা হবে। সেখানে অনেক সময় যারা, আপনি নিজেই বলেছেন যে যারা সংসদে আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আছেন, তারা নিজেরাই বলেছে অশোভন বলেছেন, তারা নিজেরাই তো স্বীকার করেছেন। তো কাজে তারা নিজেরাই
অনেক তারা নির্বাচিত সংসদ সদস্য, তারা ভালো, আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝেন। তারা নিজেরাই এই যাতে স্পিকার সাহেব এটা এক্সপান্স করতে না হয় সেভাবেই ওনারা নিশ্চয়ই অবশ্য কথা বলবেন, নিশ্চয়ই, জাতি তাই প্রত্যাশা করে আমরাও সেই এবং একটা আশায়- প্রাণবন্ত সংসদীয় উপহার দিবেন। অবশ্যই অবশ্যই আমরাও সেই দিকে তাকিয়ে থাকবো। আমরা এবার দর্শক আলোচনা করতে চাই শুধু দেশের খবর না, দেশের বাইরের খবর, এবং সেটি আন্তর্জাতিক খবর। কারণ এরই মধ্যে নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে, বিভিন্ন গণমাধ্যমে আপনারাও দেখছেন যে ইরানে আবারও হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে ইরান। তার কারণ হচ্ছে লেবাননে কিন্তু এরই মধ্যে হামলা চালিয়েছে ইসরায়েল, যেটি চুক্তির যেই সামরিক আমরা জানি সাময়িক যে চুক্তি হোক, সমঝোতা চুক্তি হোক, যেটার নামই দিয়ে আমরা দেখেছি দুদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে, সেখানের একটি 14 দফার মধ্যে একটি দফাই ছিল যে লেবাননে হামলাটি বন্ধ রাখবে ইসরায়েল। কিন্তু সেই বক্তব্যটি বা সেই ধারাটি তারা লঙ্ঘন করেছে বলেই ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যুক্ত হয়েছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ জনাব আক্কাস আহমেদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আবারও হরমুজ প্রণালী বন্ধ, এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে কি ধরনের অর্থনৈতিক এবং আমরা দেখেছি জ্বালানি সংকট সারা পৃথিবীর বিভিন্ন দেশকে ভুগতে হয়েছে, বাংলাদেশকেও সে তার খেসারত দিতে হয়েছে। যদি এইটি দীর্ঘায়িত হয়, অর্থাৎ যদি এই চুক্তি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আবারও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও যদি বিপরীত মুখে দাঁড়িয়ে যায়, তাহলে এই সামনের দিনগুলোতে আসলে যেই 60 দিনে যে আমরা সমঝোতা চুক্তির কথা বলছি, সেটি তো তাহলে আর বাস্তবায়িত হবার সম্ভাবনা থাকছে না। ধন্যবাদ তানিয়া রহমান আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে, এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য হচ্ছে যে খুবই খনিজ সম্পদ সমৃদ্ধ একটি জায়গা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে আরব উপদ্বীপের আরাবিয়ান পেনিনসুলার যে ফারস্য উপসাগরীয় যে রাষ্ট্রগুলো, আপনি যে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সাথে ইরাক, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে। সেই খনিজ সম্পদকে নিয়ন্ত্রণ করা এবং তাদের যে পররাষ্ট্রনীতি সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে সেখানে আধিপত্যবাদী নীতি এবং তাদের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করা, তাদের খনিজ সম্পদকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে ভয়ভীতি দেখানো এবং সবসময় আমরা গাজা এবং ফিলিস্তিন ইস্যুতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রাখা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অংশ এবং ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি। তবে এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব হেমিস্ফিয়ার বলেন কিংবা তার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভূরাজনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যে, এবং সাথে সাথে কিন্তু ইসরায়েলেরও কিন্তু একটি নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ আছে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একক আধিপত্যবাদী রাষ্ট্র হিসেবে নিজেকে টিকিয়ে রাখার যে সংগ্রাম এবং লড়াই, সেটার অংশ হিসেবে কিন্তু ইসরায়েল এই চুক্তি মানতেছে না। কারণ এই চুক্তি বাস্তবায়ন হতে গেলে কিন্তু ইরান একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে এবং মার্কিন এবং যে গালফ স্টেটভুক্ত কান্ট্রিগুলো তারা কিন্তু ইরানের সাথে চলে যাবে এবং তারা কিন্তু এতদিন ধরে যে ইসরায়েলের যে আধিপত্যবাদী নীতি, ইসরায়েলের যে একক আধিপত্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদ ছিল, সেটা কিন্তু কমে যাবে। সেটার জন্যই কিন্তু ইসরায়েল এই চুক্তি মানতে চায় না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করে রাখা এবং তার এই যে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদকে নিয়ন্ত্রণ রাখা এবং তাদের যে ডলার ভিত্তিক যে অর্থনীতি, পেট্রো ডলার ভিত্তিক ইকোনমি, সেটাকে সাস্টেন করা, যেটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অর্থনৈতিক আধিপত্যবাদী শক্তি হিসেবে বজায় থাকবে এবং তার যে রাজনৈতিক আধিপত্যবাদ সেটাও বজায় থাকবে। পাশাপাশি সেখানে ইসরায়েল একটি প্রক্সি স্টেট হিসেবে থাকবে এবং ইসরায়েল তার নিজের যে শক্তি সক্ষমতা সেটি জিয়ে রাখার জন্য কিন্তু এই যে আপনি যেটা বলেছেন যে লেবাননে আবার হামলা হচ্ছে এবং ইসরায়েল চুক্তি মানছে না, এটা কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিন্তু ইসরায়েল যদি কন্টিনিউ করে তাহলে যে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে সেটার কারণে বৈশ্বিক একটি মন্দা অবস্থা তৈরি হবে এবং বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং তেল রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি হবে
ফলে তেলের বাজার আবারও স্থিতিশীল হবে এবং বিশ্ববাজারে একটি মন্দা পরিস্থিতি তৈরি ইরানের হবে, পক্ষ থেকে যেটা কোনো সবাইকেই ধরনের ভুগতে হবে। ঘোষণা আমরা এর বাংলাদেশ মধ্যে এসেছে কিনা যে কতদিন তারা আসলে হরমুজ প্রণালী বন্ধ রাখবে? কারণ এরই মধ্যে আবার বিভিন্ন গণমাধ্যম বলছে যে এই ঘটনার পর, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের ঘটনার পর নেতানিয়াহু আবার নির্দেশ দিয়েছেন যে লেবাননে যাতে কোনো রকম ভাবে আর হামলা করা না হয়। ধন্যবাদ। এটা হচ্ছে যে ইরানের পলিসিটা হচ্ছে কি, ইরান কিন্তু আপনি দেখবেন 1979 সালের পরে ইরানিয়ান যে রিভলিউশন, ইসলামিক রিভলিউশন, সেটার পরে কিন্তু ইরানের যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু ইন্টারভেনশনিস্ট পলিসি না, সেটা কিন্তু অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করার যে নীতি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান কিন্তু একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং তার যে নিউক্লিয়ার প্রলিফারেশন এবং তার যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু ইরান কিন্তু আপনি দেখবেন যে ইরান কিন্তু কখনো আফগানিস্তানেও হামলা করেনি, কিংবা আপনার তুর্কমেনিস্তানেও হামলা করেনি, কিংবা আজারবাইজানেও হামলা করেনি, কিংবা আর্মেনিয়াতেও হামলা করেনি, কিংবা আপনি অন্য কোনো দেশে দেখবেন না। ইরান ইরাকের বিষয়টা ভিন্ন, সেখানে পরাশক্তিগুলো জড়িত ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্টতা, সেটা আমি বলছি না, কিন্তু অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্রগুলো, সেক্ষেত্রে আমি বলবো যে ইরানের পলিসিটা হচ্ছে কি শান্তিপূর্ণ পলিসি। অর্থাৎ ইসরায়েল যদি তার পলিসি থেকে যদি সরে আসে, ইসরায়েল যদি চুক্তি মানতে বাধ্য, চুক্তি মানে, তাহলে ইরানের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই। ইরান অলরেডি বলে দিয়েছে তারা কিন্তু শান্তির পক্ষে, উন্নয়ন এবং সমৃদ্ধির পক্ষে, এবং একটি শান্তি এবং স্থিতিশীল মধ্যপ্রাচ্য সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর 70% খনিজ সম্পদ মজুদ হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে, ইরান সহ। তাহলে সেই 70% খনিজ সম্পদের মাধ্যমেই কিন্তু সারা পৃথিবী চলে। আজকে সারা পৃথিবী যে আলোকিত, সারা পৃথিবীর যে জ্বালানি সরবরাহ এবং সারা পৃথিবীর যে উৎপাদন, প্রোডাকশন, এই যে চাইনিজ প্রোডাকশন বলেন, আপনি ইউরোপিয়ান প্রোডাকশন বলেন, আমেরিকান বলেন, আমাদের সাউথ এশিয়া বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন, ইস্ট এশিয়া, জাপান, কোরিয়া বলেন, সব কিন্তু মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ নির্ভর অর্থনীতি। কাজেই সেটার জন্যই মধ্যপ্রাচ্যের যে স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের উন্নয়ন সবার জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় আমি এখানে আপনার সাথে শেয়ার করি, এই যুদ্ধটা শান্তি চুক্তি হয়ে গেলেও কিন্তু একেবারে পরিপূর্ণভাবে কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। কেন আসবে না আমি বলি, কারণ ইসরায়েল রাষ্ট্র যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকবে এবং যতদিন পর্যন্ত খনিজ সম্পদের চাহিদা থাকবে, যতদিন পর্যন্ত খনিজ সম্পদের বিকল্প আবিষ্কার হবে না, এই যে আমরা যেটা বলতেছি যে খনিজ সম্পদের বিকল্প, এই যে উইন্ড মিল বলেন, কিংবা আপনার এই যে সেই হিসাব করে আসলে আমরা কি এই ধরনের একটা আবার আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি যে যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে, সামনের দিনগুলোতে আবারও সম্পর্কের অবনতি যদি হয়, তাহলে যুদ্ধ তো আসলে বিরতি আর হচ্ছে না, সামনের দিনগুলোতে আবারও দেখা যাবে যে দুই দেশের ভেতরে আবারও এক ধরনের বৈরী অবস্থা তৈরি হবে। আপনি আছেন আমাদের সাথে, কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে আসতে চাই। যদি যুদ্ধবিরতি, যদিও আমরা জানি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো একটি উদ্যোগ সেটি কখনোই ঠিক থাকে না, কারণ ট্রাম্প এই যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, ইরান ক্ষমতা ছেড়ে দিচ্ছে, ইরানের পরাজয় হয়েছে, এরকম নানা রকম কথা বলার পরেও শেষ পর্যায়ে এসে এক ধরনের আমরা দেখলাম যে তারা তাও চুক্তিটি করেছে হচ্ছে সমঝোতা চুক্তি, মানে এক ধরনের সময় দিয়েছে 60 দিন, এর মধ্যে যদি দুই পক্ষের যে 14 দফা সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে চূড়ান্ত শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। নানা রকম আসলে এখানে আমরা দেখছি যে ধাপে ধাপে এক ধরনের বাধার মতো আসলে তৈরি করা হয়েছে যে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় কিনা। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, আপনার দৃষ্টিতে কি মনে হয়, চুক্তি তো ভঙ্গ হয়ে গেল, সামনের দিনগুলোতে সম্পর্ক আবারও সে অবনতির দিকে যাবে কিনা? চুক্তি ভঙ্গ হয়ে গেছে এটা আমি কিন্তু মানে মোটেই সারপ্রাইজ না, কারণ এটা হবে এবং এটা হওয়াটা, কারণ আপনি যদি অতীত ইতিহাসগুলি দেখেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আপনি দেখতে পাবেন কোনো না কোনো ফর্মে। আপনি দেখেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যখন চুক্তি করছিল ওই সময় আপনার ইসরায়েল লেবাননে হামলা করছে, আবার আজকে আবার হরমুজ প্রণালী যখন বন্ধ করে দিল তখন আবার ওই যে হামলা বন্ধ রেখেছে, ঘোষণা দিয়েছে, আবার এই ঘোষণা তো কালকে আবার দেখবেন হয়তো আবার আক্রমণ করতেছে। বিষয়টা হচ্ছে যে তারা তো অন্য একটা এজেন্ডা বলেন টার্গেট নিয়ে এখানে আপনার মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে বা এই যে আক্রমণ করছে। এবং এই যে চুক্তির কথা বলছেন, চুক্তি ইরান হয়তো করছে, ইরান হয়তো আপনি দেখেন নিজেই বলছেন যে চুক্তিটা হয় নাই, আসলে হয়েছে আবার হয় হয়তো নাই, এটা মানছে না তো, মানা হচ্ছে না তো। তো কাজেই
ইফ ইউ ডোন্ট মিন বিজনেস, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আমরা বলি যে সারা বিশ্বের মোড়ল বলে ওনাকে, তো এই এবং এটাও বলে যে আমাদের আলোচক বলছিলেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি। এটা কিন্তু উনি না, সবাই অনেকেই আমরা জানি বলে। তো কাজেই বিষয়টা আপনি যদি মূল সমস্যা সমাধান করতে চান তাহলে তো আপনাকে আমার মনে হয় না মূল সমস্যার সমাধান তো আসলে করতে চায় না ওনারা কারণ যার যার যে এজেন্ডা নিয়ে তারা চলছে সেই এজেন্ডা তো মধ্যপ্রাচ্যে ইরান এখন মনে করেন, ইরান কেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে তো এটা কন্ট্রাডিক্ট করে যাবে। আলটিমেটলি আপনি দেখেন মধ্যপ্রাচ্যে যে সরকার, ইরান ছাড়া অন্য দেশে যে সরকাররা আছে সেটা জনগণের দিকে আপনি যদি তাকান দেখবেন ওরা তাদের সরকারেরও প্রতিও ক্রিটিক্যাল। এই কারণ ওই দেশের সরকারগুলি মাঝে মাঝে যে ধরনের আপনার কৌশল নেয়, যে ধরনের মাঝে মাঝে মনে করেন আপনার যে অবস্থান নেয়, সেটা কিন্তু ওই দেশের সরকার, ওই দেশের জনগণ কিন্তু পছন্দ করছে না। এখানে একটা ধর্মীয় ব্যাপারও আছে। এখানে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আমরা ম্যাক্সিমাম মুসলমান, সেটা তো আছেই। আমার কথাটা হচ্ছে যে যেই তেল সম্পদের কথা বলেন, যে খনিজ সম্পদের কথা বলেন, যেখানে আপনার মধ্যপ্রাচ্যে আছে, যেটাকে কেন্দ্র করে সারা বিশ্বের অর্থনীতি আপনার এটাকে আপনাকে কেন্দ্র করে অনেক কিছু এটার সঙ্গে রিলেটেড। সেই জায়গার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিজস্ব একটা এজেন্ডা আছে, এগুলোর উপর নিয়ন্ত্রণ নেওয়া বলেন, তারপরে আপনার ইরানের যে নিউক্লিয়ার যে বিষয়টা আছে সেগুলো তো আছেই। তো কাজে এই জায়গায় আপনার ইরান যে ধরনের অবস্থান তৈরি করেছে, এবং এই যুদ্ধে আমরা দেখলাম ইরান কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা এত সহজে হারানো সম্ভব না, এবং ইরানকে সহজে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন, করেছেন, কিন্তু আমার মনে হয় না আবার ইরানের ইতিহাসেও না যে হারানোর ইতিহাস নেই। তার মানে সামনের দিনগুলোতে আবারও এই ইরান এবং যুক্তরাষ্ট্রের নানা ধরনের টানাপোড়েন আমরা দেখতে পাবো, ধারণা আসলে করাই যায়। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ কামালউদ্দিন শুভ যুক্ত হয়েছেন, এবং একই সাথে ডক্টর আব্বাস, নিশ্চয়ই আবারও দেখা হবে, কথা হবে আপনার সাথে। দর্শক, ৭১ জানুয়ারি এতক্ষণ আপনার সাথে ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবার।